উলা লা 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 লে, উলা লা 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 মনে লো। কত আশা ছিল, সব শেষ। ভালোবাসা ছিল, থাক ভাই, কে আর পাঞ্জাবের মধ্যে একজন যাবে, কিন্তু গেল না। কে চলে গেল? আর চলে গেল। শেষমেশ গিয়ে কিন্তু আমরা না শ্রেয়াস আয়ারের 100 কাজে লাগলো, না কলকাতা 7 ম্যাচের মধ্যে 6 ম্যাচ জেতার কোনো উইনিং কাজে স্ট্রিক লাগলো কাজে না। লাগলো, কিচ্ছু কাজে লাগলো না, সব মিথ্যে হয়ে গেল, মিথ্যে। রাজস্থান রয়্যালস মুম্বাইয়ের সঙ্গে খেলে কিন্তু 16 পয়েন্টের সঙ্গে প্লে অফসে পৌঁছে গেল। পুরো আমার দেখা এখনো অবধি এইবার দেখলাম যে আমি যে লাস্ট দিনে এসে একদম লিগ স্টেজের যে একটা টিম বোঝা যাচ্ছে ফোর্থ স্টেজের জন্য যে লক হলো টপ 4-এ কারা আছে। আইপিএল বলে যে এটা হচ্ছে পিক আইপিএল এর মধ্যে একটা মুভমেন্ট এটা ছিল। আমার মনে হচ্ছিল ভাই মুম্বাই আর কলকাতা খেলতে আসেনি। नाटक बंद कर समझा। ये सब तेरा किया धरा मैं अच्छी तरह जानता हूं। বিশেষ করে মুম্বাইয়ের কথা যদি বলি আমি, মুম্বাইয়ের বডি ল্যাঙ্গুয়েজ এত বাজে লাগছিল প্রথম থেকে। আর এদিকে কলকাতার তো নিউজটা শোনার পরে উপস হয়ে গেছে পুরো, আর খেলে কি হবে। আরে ভাই কলকাতার দর্শকদের জন্য তো খেল, যারা টিকিট নিয়ে দেখতে এসেছে খেলা, হাল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তো মুম্বাই আর ম্যাচ প্লাস হচ্ছে প্লে অফসের ইকুয়েশন কি দাঁড়াচ্ছে, কবে কি খেলা পড়ছে এগুলো, এবং কলকাতার ম্যাচ নিয়েও আলোচনা করব, যেটা খুব একটা ইন্টারেস্টিং হয়নি। কলকাতার ম্যাচ নিয়ে খুব ডিটেলসে যাব না, মুম্বাই আর ম্যাচটা নিয়ে প্রথমে আলোচনা করছি। আপনারা, আমি টাইম স্ট্যান্ড দিয়ে দেবো, আপনারা যদি ডাইরেক্ট কলকাতায় যেতে চান কলকাতার ম্যাচে টাইম স্ট্যান্ড দিয়ে জাম্প করে চলে যেতে পারেন। তো সবার প্রথমে যদি শুরু করি আমরা মুম্বাই আর এর ম্যাচ দিয়ে, ঠিক আছে। মনে হচ্ছিল এটা মুম্বাই আর এর ম্যাচ না, এটা জোফরা আর্চার ভার্সেস মুম্বাইয়ের ম্যাচ। ও এটা সত্যি, হ্যাঁ বলে ব্যাটে জোফরা আর্চার কিন্তু একদম অলরাউন্ডার হিসাবে আজকে পুরো উঠে এসেছিল মুম্বাইয়ের সামনে। এক্স টিম ছিল একটা টাইমে যদিও বা, ঠিক আছে। তো মুম্বাইয়ের প্রথম থেকে যা বোঝা যাচ্ছিল আর এর জন্য কিন্তু একদম এটা মাস্ট উইন গেম ছিল, যেটা সবাই আমরা জানি অলরেডি। কিন্তু কে দেখেও কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ আমার ঠিকঠাক লাগেনি। এর ব্যাটিংয়ে যদি টসে জিতে প্রথমে হচ্ছে তোর ব্যাটিংয়েই পায় রাজস্থান রয়্যালস, কিন্তু এর ব্যাটিং দেখে কিন্তু আমার অতটা কনভিনসিং লাগেনি যে এখান থেকে এটা না জিতলে প্লে অফসে উঠতে পারবো না, এরকম একটা কারণ তুই প্রথম থেকে দেখ টিমের কথা বলিনি একটুখানি, টিমের মধ্যে কিছু চেঞ্জ করেছিল, মুম্বাইয়েরটা বলবো না কারণ এদের যা খুশি চেঞ্জ হচ্ছে এখন, ঠিক আছে। তবে মুম্বাই চেঞ্জ করেনি যদিও বা। এর মধ্যে ডোনোভান ফারোরা তো খেলছিলই, নান্দে বার্গারকে ফেরত আনা হয়েছিল, তারপরে হচ্ছে তোর রিয়ান পারাগ আবার ক্যাপ্টেন হিসাবে এন্ট্রি করেছে, আগের ম্যাচে খেলেনি। আর হচ্ছে রবীন্দ্র জাদেজাকে ফাইনালি মানে ওর এক্সপার্টিস ইউজ করতে জানে না, ঠিক আছে। আগের দিনও বলেছিলাম আমরা যে রবীন্দ্র জাদেজার মতো প্লেয়ার থাকতে বসিয়ে রেখেছে, কেন বসিয়ে রাখবে? এই যে ম্যাচে খেলালো, লাস্টে এসে 10 বলে 19 রানের কন্ট্রিবিউশন তো দিয়ে গেল। আমার তো মনে হচ্ছিল ভাই মানে কখন নামবে, সেই গিয়ে নামলো। হ্যাঁ, ব্যাটিং এর উপরে আসছি, ব্যাটিং লাইনআপের উপরে সবার প্রথম থেকেই শুরু করা যাক। যে যশস্বী জয়সওয়াল এই বছর আমরা সবাই জানি কি যে রাজস্থানকে যদি তুমি পাওয়ার প্লের মধ্যে রাজস্থানের এগেনস্টে যদি পাওয়ার প্লে জিতে যাও তাহলে তুমি ম্যাচ জিতে গেছো। এই বছর পুরো আইপিএলে কিন্তু এটাই দেখেছি আমরা, ঠিক আছে। সেইখানে এসে কিন্তু মুম্বাই এটা করেও দেখিয়েছিল যে 3 উইকেট ফেলে দিয়ে যশস্বী জয়সওয়াল ফার্স্ট হাফের পর থেকে, ফার্স্ট হাফও না আমি বলবো 5-6খানা ম্যাচ, ঠিক আছে, তারপর থেকে কিন্তু জয়সওয়াল পুরোপুরি ফ্লপ গেছে এই বছর। ওই 10, 20, 25 এর বেশি কিন্তু না। আজকে স্টার্ট দিয়েছিল কিন্তু খেলতে পারেনি। আর ওর জন্য কিন্তু এদিকে বৈভব সূর্যবংশীও খেলতে পারেনি। আগের দিন এরকম একটা ইনিংস খেলে এসেছিল, ও যখন ব্যাট করে জয়সওয়াল, আমার লাস্ট মনে আছে ও 15 বলে 21 ছিল, বৈভব সূর্যবংশী মাত্র 4 বল খেলে বসেছিল, স্ট্রাইকই পায়নি। বৈভব সূর্যবংশীর মতো প্লেয়াররা, এমন প্লেয়ার যেমন ফিন অ্যালেন বল, বৈভব সূর্যবংশী বল, যা তোর ক্রিস গেলের মতো প্লেয়ার যারা আছে আর কি পুরোপুরি মোমেন্টামে চলে, যে মোমেন্টাম যদি প্রথম বল থেকে না পায়, ওরা যদি 2-3 ওভার দাঁড়িয়ে থাকতে পারে না, দাঁড়িয়ে থাকতে মানে থাকে একটা নন স্ট্রাইকার এন্ডে, ওরা কিন্তু মোমেন্টাম পায় না। সেম জিনিসটা আমি এটা ভাবছিলামও, ভাবতে কিন্তু মারতে গিয়ে আউট হয়েছে। সেটা ওই শট যদি মোমেন্টাম পেতো না, ওই শট 6টাতে 5টাই বৈভব সূর্যবংশী স্ট্রাইক পাওয়াটা খুব জরুরি ছিল প্রথম থেকে, যে জিনিসটা কিন্তু পাইনি, যার জন্য বৈভব সূর্যবংশী আউট। আর সব থেকে আমার যেটা দেখে মনে হয়েছে রাজস্থান রয়্যালসের জন্য যে ওরা খেলতে মানে ঠিকঠাক ইচ্ছা নেই, সেটা হচ্ছে ক্যাপ্টেনকে দেখে আমার। রিয়ান পারাগ মানে এটা কি ধরনের অ্যাপ্রোচ বল, যেইখানে আগের দিন দেখলো যে শ্রেয়াস আয়ার এরকম একটা নক খেলে আসলো দায়িত্ব নিয়ে, যেখানে ওর টিমকে মানে মরণ বাঁচন ম্যাচ ছিল, সেখানে এরকম একটা সেঞ্চুরি মেরে দায়িত্ব নিয়ে ম্যাচ খেলে আসলো, রিয়ান পারাগ নামলো, নেমে আউট।
কেন একটুখানি সামলে খেলে সেখানে 3 উইকেট পড়ে গেছে, হ্যাঁ 2 উইকেট পড়ে গেছে সেখানে, কেন পাওয়ার প্লের মধ্যে পড়ে গেছে সেখান থেকে, তাহলে একটুখানি সামলে নে রিয়ান পারাগের জন্য। তাহলে এই ধরনের ক্যাপ্টেন্সি অ্যাপ্রোচ হলে কি করে চলবে বল তুই? সেটাই তো, যে শটটা দিল হ্যাঁ। ঠিক আছে, সেই শটটা ওই সময় মারা দরকারই ছিল না। অলরেডি 15 রান কিন্তু এই ওভারে চলে এসেছিল, চলে এসেছিল। 6 নম্বর ওভারটা কিন্তু, তারপরেও ওই বলে মারতে গিয়ে আউট হয়েছে। মাত্র 54 রান হয়েছে পাওয়ার প্লের মধ্যে। আমি তখন তো ভাই মজাই পেয়েছিলাম, ঠিক আছে, যে অন্তত ইন্টারেস্টটা মানে বজিয়ে থাকবে, কলকাতা হোক বা পাঞ্জাব হোক, এই দুটোর মধ্যে কেউ একজন অন্তত লাস্ট ম্যাচে এসে একটা এন্টারটেনমেন্ট পাওয়া যাবে, যে এত রানে এত ম্যাচে ঠিক আছে জিততে হবে, এত বল বাকি থাকতে জিততে হবে, এই জিনিসটা দেখতে পারতাম, ঠিক আছে। তবে এখানটা রিয়ান পারাগের দায়িত্ব নেওয়ার ছিল, এরকম কোনো রকম দায়িত্ব নেয়নি, ঠিক আছে। আর সানাকা আর ধ্রুব জুড়েল এসে টুকটাক একটা পার্টনারশিপ করেছিল ভালো বেশ, ওই সব মানে ওই 25, 26, 30 এরকম করে সেরকম হিউজ 38 করেছে একা, হ্যাঁ ধ্রুব জুড়েল 38 করেছে, তারপরে সানাকা আউট হয়ে গেল ধ্রুব জুড়েলের সঙ্গে। আমি ওই জায়গাটাই অবাক হলাম যেটা তুই বলছিলি প্রথমে, যে 5 নম্বর উইকেট পড়ার পরে কিন্তু জোফরা আর্চারকে নামিয়েছে, এই জিনিসটা কিন্তু আমার শকিং লেগেছে। যেখানে শুভম দুবে রয়েছে হাতে, রবীন্দ্র জাদেজা রয়েছে হাতে, সেখানে কিন্তু ওই জায়গাটা আমি এই ট্রিকটা বুঝতেই পারলাম না ভাই, পরিষ্কার কথা। জাফরা যে নামিয়েছে ঠিক আছে, কিন্তু ভাই এরকম ভাবে যদি রান না করতো তাহলে তো ক্রিটিসিজম হতো এটা নিয়ে। অবশ্যই রান পেয়ে গেছে 15 বলে 32, সেটা পরের কথা। অ্যাজ এ ব্যাটার হিসেবে তো ওর খেলে না, না ওটাই তো বলছি আমি, যে ওই জায়গাটা ওকে নামানোর মানে এমনও না যে ওদের ভাই এলিমিনেটর হয়ে গেছে, মানে টিম মানে আর চান্স নেই না, তাহলে ওই ভাইটাল ম্যাচ। তাহলে এই ডিসিশনটা নিশ্চয়ই কোচিং স্টাফ থেকে এসেছে, সাঙ্গাকারা থেকে এসেছে। ক্যাপ্টেন তো কি আমার মনে কোনো ভূমিকা ছিল না এই নামার ব্যাপার, আবার বলাও যায় না কিছু, কিন্তু ওখানে নামিয়ে ঠিক আছে, মনে হচ্ছিল না যে 200 হবে, একবারও আমার মনে হয়নি 200 হবে, একবারও না। ওইখান থেকে এসে লাস্টে সবাই 10, 15 রান, 20 রান, জাদেজা নামলো, জাদেজা নেমে ওখানে 10 বলে 19 করেছে। যদি আরো ও 20টা বল পেত বা 15টা বল পেত, আরো তো রান করতে পারতো জাদেজা ওইখানটায়। রাজস্থান কিন্তু এই জিনিসটা ভুল করেছে, আমি এখনো বলবো যে ওটা কিন্তু ইয়ের জায়গা ছিল না। শুভম দুবে একজন পিওর ব্যাটার, তুমি ওকে না নামিয়ে জোফরা আর্চারকে নামিয়ে দিচ্ছ, ঠিক আছে। ওইখানটা খেলেছে 200 স্ট্রাইক রেটে, 15-16 খেলেছে কি এই 14টা ম্যাচে আজকেই খেলেছে, হ্যাঁ ব্যাটিং এ হয়তো গ্যাম্বেল খেলেছে, একটা খেলে দিয়েছে, যে এখান থেকে যা আসবে দেখা যাবে, কিন্তু ওখানটায় ব্যাকফায়ার করতে পারতো যদি বল বেশি খেলে ফেলতো, ঠিক আছে। ওই জায়গাটা ব্যাকফায়ার, যাই হোক ম্যানেজ করে ফেলেছিল 200 অব্দি যাওয়ার মতো, তাও 206 ময় করেছে, 206-7 করেছে, ওখান থেকে 205 করেছে নাকি, হ্যাঁ যাই হোক 205 করেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিংয়ে কিন্তু ফল্ট আমি দেখছি একটা জায়গায়, যেটা সব থেকে বড় ফল্ট। বল ভালো করেছে মুম্বাই ইন্ডিয়ান্স, আমি বলবো না যে খারাপ করেছে, যে স্পিনাররা 3টে স্পিনার খেলিয়েছে, উইল জ্যাক্স, তারপর রঘু শর্মা ছিল, তোর আল্লাহ গাজানফার ছিল, বল ভালো করেছিল, যেমন ভালো বল করেছে তার সাথে সাথে সেরকম মারও খেয়েছে। উইল জ্যাক্স যেমন আমরা দেখলাম এই বছরে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ইউজ করতে পারেনি উইল জ্যাক্স, ঠিক আছে। যেখানে ইংল্যান্ড এইভাবে ইউজ করে, টেস্ট টিমে অব্দি চান্স দিয়েছে ওকে অ্যাজ এ স্পিনার, কিন্তু 2 ওভার মাত্র বল করেছে, 2 ওভারে কত 13 রান দিয়েছে বোধহয়, 2টো উইকেট তুলে একটা উইকেট তুলেছে নাকি, 2 ওভারে 12 রান দিয়ে একটা উইকেট তুলেছে। তাহলে ওকে কেন বল করলো না ওই জায়গাটায়? সেটাই তো, ঠিক আছে, ক্যাপ্টেনশিপ করলো এবার কে জানে। হ্যাঁ ওই জায়গাটায় কিন্তু ক্যাপ্টেন্সি কে করছে? হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার মাইন্ড এফ হয়ে রয়েছে, পুরো মাইন্ড ফাক, ওর এখন অন্যদিকে মন। হ্যাঁ হার্দিক পান্ডিয়ার ভাই মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে আমার মনে হয় না এরপরে আর কন্টিনিউ করছে, মনে হচ্ছে আমার মনে হচ্ছে না, কারণ ওর যা অ্যাপ্রোচ দেখছি আমি, যা মানে চলাফেরা দেখছি, মাঝখানে চলে যাচ্ছে চোট না থাকাতেই, ঠিক আছে। মানে বাড়ির ছোট ছেলে হয় যে যেমন জিদ করে, ওরকম টাইপের একটা ব্যাপার রয়েছে। তুমি এখানে সূর্য কুমার রয়েছে, তবে এটা ভাবিস না যে সূর্য কুমার পরের বছর ক্যাপ্টেন্সি করবে। মুম্বাই যদি এরপরে ক্যাপ্টেন্সি দেখে তিলক ভার্মার দিকে দেখবে কিন্তু, কারণ ফিউচারের জন্য। হার্দিক পান্ডিয়াকে কেন এনেছে মুম্বাই থেকে সরিয়ে, রোহিত শর্মাকে সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি করেছে যেন ফিউচারে দেখে, যেটা তখনই দেখতে পারতো সূর্য কুমার যাদবকে, যে আর 4-5 বছর করবে তারপরে করবে না, এই জন্য ফিউচারের জন্য আমি হার্দিক পান্ডিয়াকে এখানে দেখি। তাহলে হার্দিক পান্ডিয়ার সঙ্গে ইস্যু যখন রিজলভ করেও নিতে পারে, বলা যায় না কিছু পরের বছর, বলছি যদি মনে হয় হার্দিক পান্ডিয়া পরের বছর এই মুম্বাইতে নাও থাকতে পারে, যা বোঝা যাচ্ছে। ক্যাপ্টেন যদি দোরগোড়া থাকে সেটা হচ্ছে ভাই তিলক ভার্মা। হ্যাঁ, আর ওদিকে সেকেন্ড ইনিংসে এসে রোহিত শর্মা প্রথম বলেই ডাক। মুম্বাই তার পরিচয় দিয়েছে, এক ফোঁটাও আমাদের মানে নিরাশ করেনি, যেমন প্রথম থেকে খেলে এসছে এই আইপিএল পুরো 2026-এ খেলতে নামেনি, জাস্ট ওই দর্শকদের দেখাতে যে আমরা আছি, মনে হচ্ছে যে ইয়ার্কি মারতে নেমেছে, যে ইচ্ছা করে উইকেট দিয়ে চলে আসছে, ইচ্ছা করে। সেই জোফরা আর্চার ভার্সেস রোহিত শর্মা 4 বার অলরেডি আউট করে ফেলেছে, আর জোফরা আর্চারের আর ফার্স্ট ওভার উইকেট,
এই আইপিএল এর সবথেকে বড় হাইলাইট এটা, ফার্স্ট ওভারে উইকেট, সেকেন্ড ওভারে উইকেট, ঠিক আছে জোফরা আর্চারের এই বছর এই ম্যাচেও দেখতে পেরেছি আমরা। তারপর হচ্ছে সবচেয়ে পজিটিভ কি বলতো, ফিট, 14টা ম্যাচ হ্যাঁ, এজ এ 14টা ম্যাচ বোলার খেলেছে, হিসাবে 140 এর উপরে কন্টিনিউ বল করে। তুই দেখ না বুমরার মতন বলারও কিন্তু ভাই 14টা ম্যাচ খেলতে পারে না, ওরা ওইভাবেই ইংলিশ কন্ডিশনে যারা বড় হয়েছে না। আমি একটু অফ টপিক যাচ্ছি, ঠিক আছে এখান থেকে, যে ফিটনেসের ব্যাপারটা আমি বলছি, যারা ইংলিশ কন্ডিশন হোক বা হচ্ছে ঠান্ডা দেশে বড় হয় তাদের অ্যাজিলিটি অন্যরকম হয়। যেমন তুই দেখতে পারবি আমাদের ইন্ডিয়ান ফুটবলে অতটা কিন্তু ওদের দম নেই যে এরকম ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে কম্পিট করতে পারবে। আছে 2-1 প্লেয়ার অবশ্যই আছে, কেন নেই, কিন্তু একটা টিম বানাতে গেলে ওইখানেই যখনই তুই ঠান্ডা দেশে খেলতে যাবে বা হচ্ছে ইউরোপ, তোর ইউরো লিগ হোক বা হচ্ছে যে অন্যান্য যে টুর্নামেন্টগুলো হয় ওইগুলো, ওখানে খেলতে গেলে কিন্তু কম্পিট করতে পারবে না, কারণ ছোটোবেলা থেকে ওরা গরম জায়গাতে প্র্যাকটিস করে অভ্যাস, আর ওইখানে গিয়ে ওদের ওইভাবে অ্যাজিলিটি তৈরি হয়। সেরকমই এখানে যে ইংলিশ বোলাররা হোক বা ঠান্ডা দেশের বোলাররা হোক, ওদের কিন্তু আলাদা রকমের ফিটনেস থাকে। প্যাট কামিন্স মনে কর, এই ধরনের বোলাররা, এদের শুনবি না কোনো দিন মিচেল স্টার্ক, যতই ওয়ার্কলোড মেনটেন করুক এরা কিন্তু বেশি দিন না হয়তো, মানে আনফিটের জন্য না, হয়তো বসলে হয়তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য একটা হয়তো ম্যাচ ইচ্ছা করে বসায় আর কি। হ্যাঁ, তো জোফরা আর্চার, কুডোস টু জোফরা আর্চার, ও একাই পুরো এই ম্যাচটা টেনে দিয়েছে একদম, মানে উইকেটের সাথে, ব্যাটে হোক বলে হোক। তারপরে হচ্ছে তোর সূর্যা আর উইল জ্যাক্স যখন পার্টনারশিপটা করে তখন মনে হয়েছিল কিন্তু মুম্বাই জিতবে, ঠিক আছে, কারণ হচ্ছে ওরা দুজন করলো পরপর পার্টনারশিপ। সূর্যা কুমার যাদবের ফাইনালি একটা আমরা 50 দেখতে পারলাম এই বছর, একটা না সেকেন্ড 50 ছিল যদিও বা এটা, কিন্তু গত 26-27টা ম্যাচের মধ্যে কিন্তু এটা সেকেন্ড 50, এটা আমার দেখতে হবে কিন্তু। হ্যাঁ সেটাই, 14 ম্যাচ তো আইপিএল, তার আগে কিন্তু এরকমই ফর্ম কন্টিনিউ ছিল কিন্তু সূর্যা কুমার যাদবের, মানে 14 ম্যাচ কি তাও, মানে প্রথম 2-3টে ম্যাচ পর গিয়ে একটা হাফ সেঞ্চুরি করলো, আর 10টা ইনিংস পর, হ্যাঁ তারপরে এই 10টা ইনিংস পরে গিয়ে একটা হাফ সেঞ্চুরি করেছে। তো সূর্যা কুমার দেখতে পেলাম যতক্ষণ খেলছিল পুরোপুরি ভালো খেলেছে, ভালো স্ট্রাইকারের সঙ্গে ম্যাচকে পুরো একদম সমান সমান কাটায় কাটায় নিয়ে চলে এসেছিল। হার্দিক পান্ডিয়ার আজকে ব্যাটিং দেখে মনে হলো যে ও আজকে কনফিডেন্স নিয়ে এসেছিল, যা কন্ট্রিবিউশন করেছে, ঠিক আছে, হার্দিক পান্ডিয়া হোক বা হচ্ছে সূর্যা কুমার, এদের তিনজনের দিক থেকে আমি বলবো ঠিক আছে, ঠিক আছে। একটা T20 তুই গেমের মধ্যে একটা প্লেয়ার থেকে কত চাস, তুই 15 বলে 30 চাস, 35 চাস, অন্যান্য প্লেয়াররাও তো রয়েছে। তিলক বর্মা ফ্লপ গেছে, ঠিক আছে, পুরো টুর্নামেন্টে বলতে গেলে ফ্লপ। আর কি বলতো, লাস্ট ম্যাচ হিসাব করে দেখতে গেলে না, ঠিক আছে, ওদের উপর আর কিছু বলার নেই, কি বলবি তুই, তো ওই জায়গাটায় দায়িত্ব নিয়ে খেলে 150 রান ছিল আর 5 ওভারে 50 হয় না, 5 ওভারে 59 রান বাকি ছিল। 13 ম্যাচে যখন দায়িত্ব নিতে পারলো না, নিশ্চয়ই ভাই এই ম্যাচটাকে ও দায়িত্ব নিয়ে উল্টিয়ে দেবে, ঠিক আছে। তো যাই হোক, আর ওদিক থেকে তোর ইয়াশরাজ পুঞ্জিয়া একজন ভালো প্লেয়ার পেয়েছে, পুরো অর্থোডক্স লেগ স্পিনার একদম এসে ও হচ্ছে তোর ব্রেক থ্রুটাও দিয়েছে প্রথমে তোর উইল জ্যাক্সের উইকেট নিয়ে, প্লাস জোফরা আর্চার এসে হার্দিক পান্ডিয়ার উইকেট নিয়ে ওখান থেকে কিন্তু মুম্বাইকে পুরোপুরি বসিয়ে দিয়েছে, নাহলে কিন্তু মুম্বাইয়ের এখানে জেতার চান্স ছিল ম্যাচটা, ওই জায়গাটা ইন্টারেস্টিং হচ্ছিল। ওইদিকে আবার কি হয়েছিল সেই সময়, অন্য খেলা চালু হয়ে গেছিল, আর উঠে গেল পরিষ্কার হিসাব। সেই সিচুয়েশনটা বলছি, কলকাতার ম্যাচের উপরে আসছি আমরা, যে এইখান থেকে ম্যাচ শেষ হয়নি এখনো, কলকাতা অলরেডি বলে নেমে গেছে, ঠিক আছে, তখনও জানে না মোটামুটি একটা আন্দাজ তো হয়ে গেছে, ঠিক আছে। তো যখনই শুনলো শেষ, কলকাতার বডি ল্যাঙ্গুয়েজ পুরো চেঞ্জ, ওখান থেকে যে কোনো টিম হলে ভাই চেঞ্জ হবেই কিছু না কিছু, কলকাতারও সেম জিনিসটা, হ্যাঁ এক্সপেকটেশন ছিল একটা, যেটা ফুলফিল হয়নি, ওখান থেকে কিন্তু কলকাতার বডি ল্যাঙ্গুয়েজ পুরোপুরি পড়ে গেছে। তবে আমি এটা বলবো না যে কলকাতা বোলিং খুব খারাপ করেছে, কলকাতার ম্যাচের বেশি ডিটেলসে আমি যেতে চাইছি না, ঠিক আছে, পুরো বোগাস ম্যাচ ছিল একটা, তবে আরেকটা কথা, ফর্মালিটির ম্যাচ ছিল এটা। তবে আরেকটা কথা বললে যেটা একদম মানে ধ্রুব সত্য, যদি এই ম্যাচটা দেখা গেল পাঞ্জাব তোর আর হেরে গেল, ঠিক আছে, কিন্তু ওদের উপর কিন্তু প্রেসার থাকতো, হ্যাঁ কলকাতার উপর কিন্তু প্রেসার থাকতো, খেলতো বাঘের বাচ্চার মতো খেলতো, কিন্তু তাও একটা প্রেসার থাকতো, হিউজ প্রেসার থাকতো। কলকাতা কিন্তু এখানে যা চেয়েছিল, এই যে তুই যে কন্ডিশনটা বললি যে এত রানে জিততে হতো, কলকাতা কিন্তু ওই জায়গাটায় ওরা কিন্তু অ্যাডভান্টেজও পেয়েছে, টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছে, যে কেউ বলবে ওখানে ফিল্ডিং নেওয়ার কথা, কারণ হচ্ছে চেস করতে চাইলে ভালো, ঠিক আছে, 11-12 ওভারে যদি 170 চেস করতে হতো, অন্তত একটা চান্স থাকতো। বলারদের হাতে কিন্তু কোনো রকম কন্ট্রোল থাকে না যে 40 বল আগে আউট করে ফেলতে হবে, এত রানের মধ্যে 77 রান আগে আউট করে ফেলতে হবে।
তো কলকাতা ওখানে অ্যাডভান্টেজটাও পেয়েছিল, চেস করলে ইজি হয় টার্গেট, কিন্তু কোনো লাভ জিততেই তো পারলো না। ঠিক আছে, ওই যেটা প্রথম বলে বডি ল্যাঙ্গুয়েজ প্রথমে হারিয়ে গেছে। হ্যাঁ, তো ওখানে কেএল রাহুলের হাফ সেঞ্চুরি দেখতে পারলাম, আর অন্যান্য প্লেয়ারদের সব 20-25 এরকম করে কন্ট্রিবিউশন ছিল, সেরকম কেউ ভালোভাবে করে খেলেনি। তবে কলকাতার এখান থেকে সৌরভ তোর দুবে ও কিন্তু সেই ফার্স্ট ওভার 2 রান, ঠিক আছে, এই ম্যাচেও কিন্তু ফার্স্ট ওভারে 2 রান, তো দুটো উইকেট, মানে একটা পজিটিভ সাইন বলতে পারি। হ্যাঁ, পজিটিভ সাইন। আর কলকাতা ব্যাটে নেমে আমার সেরকম লাগেও নি, ঠিক আছে। এই ম্যাচটা নিয়ে বেশি আলোচনা করতে ভালো লাগছে না, বলে রাহানের ব্যাপার আমি আসবই না। তবে কিছু কিছু জিনিস উল্টো হয়েছে একদম, যা দেখা যায় সব সময়। এক হচ্ছে তো সবার প্রথমে রাহানের হাফ সেঞ্চুরি দেখা গেছে, ঠিক আছে, 162 স্ট্রাইক রেটে খেলেছে, এই একটা। হ্যাঁ, তারপরে হচ্ছে তোর ওইদিকে তেজস্বী সিং ধাইয়া, যারা বলছিল এতদিন ধরে কমেন্টে জানাচ্ছিল তেজস্বী ধাইয়া, প্রথমে তো ফিল্ডিং এ ক্যাচ মিস করেছে, না কনফিডেন্স ভাই, তারপরে ব্যাটে নেমে প্রথম বলে আউট, প্রথম বলেই আউট হয়ে গেছিল। আফসোস লাগছে কুলদীপ যাদবের, হ্যাঁ, কুলদীপ যাদবের জন্য হ্যাটট্রিক কুলদীপ যাদব কিন্তু একটা প্রাপ্য ছিল, ইজি ক্যাচও উঠেছিল, ইজি ক্যাচ অভিষেক করে মিস করলো যারা, আরে কিন্তু ওর সেকেন্ড একটা হ্যাটট্রিক তো রয়েছে কুলদীপ যাদব, অলরেডি ইয়েতে রয়েছে, আইপিএল এর মধ্যে রয়েছে। মানে ওটা তো জন্য কলকাতা, কিন্তু ভাই দিল্লির জন্য ভাই অমিত মিশ্রা ছিল, দ্বিতীয় হতে পারতো, কিন্তু ইজি, মানে ওটার জন্য খারাপ লাগছে। হ্যাঁ, না হ্যাটট্রিক দেখতে সবসময় ভালো লাগে। ওটার জন্য তারপরে লুঙ্গি এঙ্গিরি, মিচেল স্টার্ক, যেটা এই তিনটে প্লেয়ার এসে পুরো কলকাতা শেষ করে দিয়েছে, ওদের কিছু আর এখান থেকে কিছু বলার না। ঠিক আছে, তবে কলকাতার সব শেষে আমি একটা কথা মানে আমি তোকেই বলছি, আমার মনে হয় ডিজার্ভ টিমই হচ্ছে ভাই কোয়ালিফাই করেছে। না, আমারও তাই মনে হয়। যদি বলিস কেন পাঞ্জাব কিন্তু এখানে ভাই এই সিনারিও আসতোই না, যদি যেইভাবে ওরা ম্যাচ হেরেছে, ওদের পুরো একদম ঠ্যাং ভেঙে দিয়েছে ভাই। আমি ওই লাস্টে গিয়ে একটা ম্যাচ জিতলাম, সরপঞ্চ সাহেব সেঞ্চুরি করলো, সেটার জন্য সেটার জন্য তালিয়া। কিন্তু ভাই আমার মনে হয় ডিজার্ভ টিম উঠেছে, কেন কলকাতাও এখানে ভাই প্রথম 7টা ম্যাচ দেখলো যে সিনারিও দিয়ে দাঁড়াচ্ছে, কলকাতা উঠলেও বলতে আমি ডিজার্ভ করে, কারণ হচ্ছে ডিজার্ভ করে তুই বলতি না, ঠিক আছে, এটা একটু গ্রেট দিকে চলে যাচ্ছে, কারণ হচ্ছে তুই যেটা বলছিস এটা উল্টোটা বলছিস, মানে এটাই হচ্ছে সব বাদ দিচ্ছি আমরা, যে কলকাতাও ডিজার্ভ করে না এখানে, পাঞ্জাব দেখতে গেলে খেলা হিসাবে কলকাতাও প্রথমে হেরেছে। কলকাতার পজিটিভ জিনিস কি ছিল, যে লাস্টে এসে ওরা কামব্যাক করেছে, কামব্যাক কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আরো, যেটা হচ্ছে তো সেটব্যাকের থেকে, কারণ হচ্ছে পাঞ্জাব কিন্তু পিছন দিকে গেছে, সেটাই তো বলছি, সামনের দিকে এসেছে। পাঞ্জাবের থেকে যদি কলকাতা তো তাও আমি মন থেকে মেনে নিতাম, কিন্তু পাঞ্জাব এখানে ডিজার্ভ করে, পাঞ্জাব ডিজার্ভ করে না, এবং রাজস্থান করে। প্রথমবার এসে রাজস্থান প্রথমবার ক্যাপ্টেন্সি করে রিয়ান পরাগ কিন্তু এখানে করে দেখালো, প্লে-অফসে কোয়ালিফাই করে দেখালো রিয়ান পরাগ। আর কলকাতার যদি বলি আমরা, কলকাতা এখান থেকে কি কি পজিটিভ পেলো, ঠিক আছে, যদি এটার উপরে আপনারা ডিটেল ভিডিও চান তাহলে আমরা ডিটেল ভিডিও একটা নিয়ে আসবো, ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, যে কি পজিটিভ পেলে পরের বছর কিভাবে ফেরত আসতে পারে সেটা। আর এই বছরে একটু হালকা করে আলোচনা করে নিচ্ছি, যেমন মনে কর সৌরভ দুবে একটা প্লেয়ার পেয়েছে, নিঃসন্দেহে ভালো বোলার ভাই। আমার যে 4-5টা ম্যাচ দেখলাম, 4-5টা ম্যাচ দেখলাম, আমি কিন্তু একদম ইমপ্রেস হয়ে গেছি। আর একটু যদি গাইডেন্স পায় না, একটু যদি গাইড করে, তাহলে ভাই একটা পজিটিভ এই একটা রয়েছে। দ্বিতীয় কথা, বৈভব অরোরার শেষ মোটামুটি, সৌরভ দুবে যদি সৌরভ দুবে পরের বছর চান্স দেবে, 7-8টা ম্যাচে যদি না খেলতে পারে তাহলে আবার ফেরত আসার চান্স আছে। আর যদি ভালো করে ফেলে বৈভব অরোরার কিন্তু শেষ, কারণ পরের বছর হার্ষিত রানা কিন্তু রিটার্ন করবে, পাথি রানা কিন্তু রিটার্ন করবে, ঠিক আছে, এই ধরনের প্লেয়াররা রয়েছে। তারপরে কার্তিক ত্যাগী কিন্তু আর একটা ফাইন্ড এবার কলকাতার হয়ে, কারণ কলকাতার হয়ে পার্মানেন্ট একটা প্লেয়ার হয়ে উঠে দাঁড়িয়েছে, এবং কলকাতার বোলিং লাইন আপকে, পেস বোলিং লাইন আপকে কিন্তু লিড করেছে এবছর কার্তিক ত্যাগী, সবাইকে তোর ইমপ্রেস করেছে। আর এই আইপিএল জুড়ে বলতে গেলে যদি কামব্যাক স্টোরি থেকে থাকে কারো, সেটা কিন্তু কার্তিক ত্যাগীরই রয়েছে, আর সেরকম কেউ দেখছি না। 2021-এও খেলেছে ওরা, তো রাজস্থানের এগেনস্টে রাজস্থানের প্লেয়ারই ছিল এর আগে। কার্তিক ত্যাগী একটা পজিটিভ, দুখানা আমার সলিড ফাস্ট বোলার পেয়ে গেলাম, হার্ষিত রানা চলে আসবে, 3জন। আমার বিদেশি প্লেয়ারদের উপর আমার ওখানে বিদেশি প্লেয়ার দরকারই হবে না পরের বছরের জন্য, দেখবি এখানে। আর এইবার তুই তো পজিটিভ বললি, তুই নেগেটিভ কি দেখছিস? না, পজিটিভ আরো দু একটা বলে নি, যেটা হচ্ছে তোর মনীষ পান্ডে একটা ম্যাচই খেলেছে যদিও বা। তারপর হচ্ছে অনুকূল রয় একজন প্লেয়ার, যাকে যেভাবে খুশি ইউজ করা যায়, ফিল্ডিং এ হোক, ব্যাটিং এ হোক, বোলিং এ হোক, পাওয়ার প্লেতে বল করা। ক্যামেরন গ্রিন ফার্স্ট হাফের পর থেকে কিন্তু ক্যামেরন গ্রিন ভাই, আমি তো বলবো ভাই 25 কোটি উসুল, ঠিক আছে, আর কি করে দেবে বল, আর কি করে দেবে।
তাহলে ক্যামেরন গ্রিন রয়েছে। নেগেটিভ কি বলছিলি সেটা? হ্যাঁ, এবার নেগেটিভ দেখ, নেগেটিভ হচ্ছে প্রথমে ক্যাপ্টেন্সি, একদম প্রথম চেঞ্জ, প্রথমে দরকার হচ্ছে ক্যাপ্টেন্সি চেঞ্জ। বন্ধ করে এখানে কোনো আমি ডিসকাসে যাবই না। আমার কথা হচ্ছে বয়স হয়েছে, অনেক খেলেছো ভাই, হাঁটো না। এবার ঠিক আছে, স্পষ্ট কথা, যেটা এটাই মনে কর রাহানের এই ম্যাচটাই ছিল লাস্ট ম্যাচ। আর হ্যাঁ, এবার ক্যাপ্টেন কে করবে সেটা ম্যানেজমেন্ট বুঝবে। এরপরে যদি রিটায়ারমেন্ট নাও নেয়, ক্যাম্পে বসে থাকবে কিন্তু খেলতে পারবে না। আর দ্বিতীয় হচ্ছে এখানে ম্যানেজমেন্ট কি করবে আমরা জানি না। দ্বিতীয় কথা হচ্ছে ভাই রিঙ্কু সিংকে আগে ফ্রন্টে এসে লিড করতে হবে, কারণ সেটা রিঙ্কু সিং অ্যাজ এই এ বছর ক্যাপ্টেন কিন্তু হোক। পারফর্ম করেছে, ও যখন আমি সেটা আরো ঠিক আছে, অ্যাজ এ না ওকে এগিয়ে দেওয়া উচিত, হ্যাঁ, অ্যাজ এ ক্যাপ্টেন হোক বা অ্যাজ এ প্লেয়ার হোক, ঠিক আছে। আর যেটা 3 নম্বর লাস্টে যেটা মানে আমার মতে যেটা বলছে বোলিং ইউনিট, মানে বোলিং ইউনিট যেটা তুই বললি যে একটা কম্বিনেশন তো পেয়েছে লাস্ট ম্যাচ থেকে, লাস্ট ম্যাচ না 3-4টে যেটা হয়েছে, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, আর ওদিকে 3 জন ফাস্ট বোলার। পরের বছর হর্ষিত রানা চলে আসবে, ওই বোলিং কম্বিনেশনটা একটু যদি ঝালাই করে নেয় না, আমার পেয়ে গেছে মোটামুটি। দেখ টিম সাউদি আর তোর ব্রাভো রয়েছে দুজনে, তারপরে ওয়াটসনও রয়েছে, আবার রাসেলও রয়েছে, 4 জনে আছে, 4 জনের বোলিং কোচ, ঠিক আছে। কিন্তু ঠিকঠাক যদি গ্রুম করে না, আমার মনে হয় কলকাতায় এই বছর থেকে তবে দ্বিগুণ রেজাল্ট ভালো হবে। তবে আরেকটা জিনিস কি বলতো, এখান থেকে সুনীল নারিনের একটা রিপ্লেসমেন্টও দরকার এবার। সুনীল নারিন অনেক বছর হয়েছে যেটা বলছিস, হ্যাঁ, যদিও এখনো চলবে, এখনো 1-2 বছর তো চলবে আরামসে। তো যাই হোক, আমরা এটা নিয়ে পরে একটা ডেডিকেটেড ভিডিও, তাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, এর জন্য নিয়ে আসবো। তাহলে এই অবধি ছিল। এবার তুই বল কোয়ালিফায়ার। প্রথমে তো কোয়ালিফায়ার আগামীকাল মানে 26 তারিখ হতে চলেছে, সেটা হচ্ছে আরসিবি ভার্সেস জিটির মধ্যে প্রথম ম্যাচ। সেকেন্ড, তারপরে হচ্ছে তোর পরের দিনই 27 তারিখে হতে চলেছে হচ্ছে তাহলে রাজস্থান ভার্সেস হায়দ্রাবাদ। ঠিক আছে, কি মনে হচ্ছে তোর প্রথম ম্যাচ কে জিতবে? প্রথম ম্যাচ যে জিতবে তার তো সোনা সোহাগা, ঠিক আছে, ডাইরেক্ট থ্রু টু ফাইনাল। আমার মনে হচ্ছে এখানে আমি আরসিবি কে আগিয়ে রাখবো। আমিও যে কোনো দিন আরসিবি কে আগিয়ে রাখবো। কেন বলছি, যেইভাবে সবথেকে বেশি ভালো এবার সারপ্রাইজ করেছে, সারপ্রাইজ না ভালো খেলেছে হচ্ছে আমার মনে হয় আরসিবি। হ্যাঁ, না একভাবে ব্যাটিং থেকে ও কখনো নিরাশ করেনি। এই একটা গেল আরসিবি ওদিক দিয়ে, আর ওদিক দিয়ে হায়দ্রাবাদের ম্যাচটা বল। হায়দ্রাবাদকে আগিয়ে রাখবো আমি, হায়দ্রাবাদকে আরসিবিরও আগে এগিয়ে রাখবো। কেন বলতো, আমার হায়দ্রাবাদের যে জুনুন জোশটা লাগছে না এই বছর আমার কিন্তু আরসিবির থেকেও বেশি লাগছে, না আমার পার্সোনাল ব্যাপার। কিন্তু তাহলে হচ্ছে আরসিবি আর ওদিকে এই দুটো ম্যাচ আছে, তারপরে আরসিবি জিটির মধ্যে যে জিতবে তার সঙ্গে কিন্তু যে জিতবে সে তো ফাইনালে চলে যাবে 31 তারিখে একদম। আর যে হারবে তার সঙ্গে হচ্ছে রাজস্থান যেটা হবে, আর হচ্ছে রাজস্থান এলিমিনেটরের যে ম্যাচ জিতবে মানে রাজস্থান আর হায়দ্রাবাদের মধ্যে, তার সঙ্গে এই কোয়ালিফায়ার 1-এ যে হারবে তার সঙ্গে খেলা হচ্ছে 29 তারিখ। আর ওর মধ্যে যে জিতবে সে তো ফাইনালে চলে গেল অলরেডি। আচ্ছা, ছোট্ট একটা প্রেডিকশন করি, ফাইনালে কে উঠছে? ফাইনালে বল, আমি বলবো। হ্যাঁ, কারণ প্রেডিকশন আমাদের ঠিক হয় না, মানে না আজকে হয়ে যাক, সেটাই বলছি। ফাইনাল যেটা এতদিন ধরে বলেছি কোয়ালিফাই 4, তো তার মধ্যে 3টে কিন্তু ঠিক হয়েছিল, একটা আমরা মার খেয়ে গেছি। আমি বলবো কে উঠবে, আরসিবি আর হায়দ্রাবাদ। আমি একটু চেঞ্জ করব, ঠিক আছে, আমি আরসিবি কে অবশ্যই রাখবো। আমার মনে হয় কোথাও সারপ্রাইজ একটা জিনিস দেবে, সেটা হচ্ছে আর আমার মনে হচ্ছে দেবে, ঠিক আছে, আমার মনে হচ্ছে আমার অতটা লাগছে না, কনফিডেন্স লাগছে না আর টিমের মধ্যে। যে টিম কনফিডেন্স পায় না এবার বলা যায় না, কারণ হচ্ছে দেখ, কারণ গত বছর এটা লজিক না, কিন্তু আমি জাস্ট একটা মানে বলছি, থিওরি বলছি। রাজাত পাতিদার গত বছর ক্যাপ্টেন্সি এসে প্রথম দিয়েছে, কাপ দিয়েছে। এই বছর কিন্তু রিয়ান পরাগ সেম এরকম প্লে অফে তুলেছে, নতুন ক্যাপ্টেন, কিন্তু কাপ দিয়েও দিতে পারে, সেই হতে পারে সারপ্রাইজ, কারণ আইপিএল মানে এটা, ঠিক আছে। তো দেখা যাক, আপনারা কমেন্ট করে জানান আপনাদের কি মনে হয় কে উঠতে পারে, কে ফাইনালে উঠতে পারে, কে ফাইনালে উঠতে পারে এটা জানান আপনারা। আর আরসিবি আর জিটির ম্যাচে কে জিততে পারে এটাও জানান আপনারা। ভালো লাগছে এইভাবে সাপোর্ট দেখাচ্ছেন। তো এই ভিডিও ভালো লেগে থাকলে, আমাদের আলোচনা ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন যাওয়ার আগে। আমাদের কিন্তু প্রায় 83% উপরে কিন্তু লোক দেখে সাবস্ক্রাইব করে না, ঠিক আছে, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, এটা করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো গুড বাই।